হ্যালো ফ্রেন্ডস, গল্পটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। ফার্স্ট উইথ রোমান্স, জোরপূর্বক রোমান্স, পর্ব 6। আত্মীয় স্বজন না আসলেও শিমুল বেগম রাতের খাবারের জন্য বেশ রাজকীয় আয়োজন করলেন। হোক ঘরোয়াভাবে, তারপরেও তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আয়োজনে কোনো কমতে রাখবেন না তিনি, তাই তো নিজ হাতে ছেলের বউকে সাজিয়ে দিতে এসেছেন তিনি। এই মেয়েটাকে তিনি নিজের ভাইপোর জন্য পছন্দ করেছিলেন, অথচ তার নিজের ছেলেই যে এই মেয়েতে মন বিকিয়ে বসে আছে। ইস, কি ভিলেনের রোলটাই না করতে যাচ্ছিলেন অজান্তে। কথাগুলো ভাবতেই আপন মনে জিভ কেটে হেসে উঠলেন শিমুল। মা মেয়ে মিলে বেশ সাজিয়েছে নিশিকে। ঘন পার্পল কালারের একটা জামদানি শাড়ি, তার সাথে হালকা স্কার্ফ, নেকলেস আর ছোট্ট দুল। বউ বরণে নিশিকে শিমুল বেগম মুক্তার লকেট সহ দুভরিস ইউজনের একটা চেন দিয়েছেন সব সময় পরার জন্য। আর তার যা আছে সব তো বউ আর মেয়ের জন্যই। সে সব না হয় দেওয়া যাবে আস্তে ধীরে। নেকলেসের সাথে শাশুড়ির দেওয়া চেইন, হাতে মায়ের দেওয়া চোর আর ব্রেসলেট, তার ডান হাতের বাহুতে ময়ূরপঙ্খী বাজু, হালকা সাজে বেশ লাগছে দেখতে। আরভি চুলগুলো মাঝখানে সিঁথি করে দুদিকে টুইস্ট করে দিয়েছে। কপালে একটা ছোট্ট লাল টিপ, তার সাথে চোখে কাজল। আয়নায় নিজেকে দেখে নিজেই খানিকটা চমকে গেল নিশি। কে আয়নায় এটা? এ তো এক্কেবারে নতুন বউ। হ্যাঁ, তো সেও তো বউ, আহিলের বউ। কথাটা মনে উচ্চারণ করতেই শির দ্বারা বেশ শীতল শিহরণ বয়ে গেল। এ যে নতুন এক অনুভূতি, যার বর্ণনা করা বেশ মুশকিল। কি একটা কাজে আহিল বের হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকেই। নিশিকে ঘুম পাড়িয়ে রাত 8টা বাজতে চলল, অথচ ছেলের কোনো খবরই নেই। খুব চটে আছে শিমুল বেগম। ঘরোয়া আয়োজন, মেহমান বলতে নিশির পরিবার, ফারাজার সুহানা। নিশিকে সাজানো শেষ করে আরভি ধরে ধরে তাকে ড্রয়িং রুমে পর্যন্ত নিয়ে এলো। বেশি হাঁটাচলা বারণ, কারণ পায়ের উপর প্রেশার পড়লে পা ফুলে যাবে আর এতে হিতে বিপরীত হবে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় নিশির। নিশিকে ড্রয়িং রুমে আনার মিনিট 5 পরেই আহিল বসে ফিরল সোফায়। নিশিকে বসা দেখে থমকে গেল যেন। চোখাচোখি হতেই আহিল চোখ মেরে দিল নিশিকে, মুখে দুষ্টু হাসি। এর মধ্যে শিমুল বেগম চড়াও হলেন ছেলের উপর। বুকে ধমকে রেডি হতে পাঠিয়ে দিলেন। রাত 10টার মধ্যেই নিশির বাবা মা রানী ফারাজার সুহানা এসে উপস্থিত হলো। খাওয়া দাওয়া, আড্ডা, ছবি তোলা একই দমে জমিয়ে হলো। লোক সমাগমের থেকে একলান্ত আপনজনদের নিয়ে অনুষ্ঠান করাটা যে এত আনন্দের, তা তো ভুলতেই বসেছে আজকালকার জাকজমকদের কাছে। খাওয়া দাওয়ার শেষে আহিলের বাবা তার মায়ের সাতনড়ি হাড় দিয়ে ছেলের বউকে দোয়া করলেন। শিমুল বেগম দিলেন কোমরের বিছা আর 7 পাথরের নাকফুল। নিশির বাবা নাজমুল সাহেব আর মুনতাহার আহিলকে জামা প্যান্ট, হাতের ব্রেসলেট, গলার চেইন, হাত ঘড়ি আর নাজমুল সাহেবের বাবার চিতিমণি পল্লবী পাথরের আংটিটি দিয়ে দোয়া করলেন। ফারাজ সুহানাও তাদের সাথে আনা গিফট দিলেন। একে একে সব নিয়ম হবার পর ফ্যামিলি ফটো নিয়ে মেয়ের শ্বশুর বাড়ির কাছ থেকে বিদায় নিলেন নাজমুল সাহেব আর মুনতাহার। যাবার সময় নিশিদের ড্রাইভার আর দারোয়ানের খাবার প্যাক করে দিয়ে দিলেন। সুহানা নিশিকে নিয়ে ঘরে চলে গেল। কেমন যেন হাঁপিয়ে উঠেছে মেয়েটা। নিশিকে ঘরে বসিয়ে বাইরে বের হতেই দেখলো ফারাজার আহিল দাঁড়িয়ে কথা বলছে। বেশ সাজিয়েছে তো বাসর খাটটা ভাই, মানতে হবে চয়েস আছে আপনার। ফারাজ, তুমি কথা শেষ করে আসো, আমি ততক্ষণ আন্টির থেকে বিদায় নেই। সোহানাকে এগিয়ে যাবার কথা বলে ফারাজ আহিলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দুনিয়ার সবচেয়ে জাহিল বন্ধু হিসেবে বিবেচিত হলেও আজকে আমি কথাটা বলবোই। আহিল বিস্ময় নিয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সিনিয়র্স, ইন্টিমেন্সি, ব্রেকআপ,
LT list one must. I think her regular visiting doctor described this mere matter with you very openly. তোর মন মানসিকতা এভাবে নষ্ট হয়ে গেল। হাউ, শালা আমার বইয়ের ভালো কি আমার থেকে তুই ভালো বুঝবি? ইয়েস আই অ্যাম, বিকজ আই অ্যাম এ ডক্টর। নষ্ট ব্রেন, মাথার মধ্যে শুধু এইসবই ঘুরঘুর করে। তোমার যে কন্ট্রোল কতটা আমি জানি তো নাকি? আহিল ফারাজের সাথে কথা বলতে বলতে রাত 12টা গড়িয়েছে। ফারাজ সোহানাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে মা বাবার সাথে কথা বলে ঘরে ঢুকলো। দরজা ভেজানো ছিল। আহিল হাতের ঘড়িটা খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের আয়নায় খাটের বাঁ পাশে ভালো করে দেখা যায় না। নিশি সেদিকে শোয়ায়, খুব একটা দেখা যাচ্ছে না। আজকে ফর্মাল ড্রেস আপ করেছিল আহিল। পদ্মা কালারের শার্ট আর তার সাথে ছাইরঙা ইজি প্যান্ট, পায়ে স্লিপার, হাতে কালো বেল্টের টিটানের ঘড়ি, আঙ্গুলে হাতের কবজিতে আর গলায় শ্বশুর বাড়ি থেকে দেওয়া উপহার। শার্টের বোতাম খুলতে খুলতে কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো আহিল। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে নিশির দিকে এগিয়ে গেল। নিশিকে দেখে আহিল আপনা আপনি হেসে উঠলেন। টাওয়ালটা ডিভানের উপর রেখে নিশির পাশে বসলো। পিচ্ছি, দুবার বিয়ে করে ফেললাম। হিসাব মতে 2টা বাসর রাত পাওয়া আমার আনলাকি। কেন কিছুই হলো না সেরকম। আর কিছু লাগবে না আমার। তুমি জলদি সুস্থ হয়ে ওঠো প্লিজ। সেদিন তো একবার নয়, বহুবার মনে হয়েছে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে এভাবে দেখতে হবে আমি সাথে জন্মেও ভাবিনি নিশু। তোমার সেই রক্তমাখা চেহারাটা মনে পড়লে এখনো দম বন্ধ হয়ে আসে আমার। আল্লাহ তোমার মতো পিচ্চিকে এভাবে কষ্ট দিয়ে আমার ভালোবাসায় পরীক্ষা নিচ্ছে। সব কিছু ছাপিয়ে আমার শুধু তোমাকে চাই রে। কথাগুলো বলেই আহিল নিশির কপালে চুমু এঁকে দিল। নিশি পাশ থেকে উঠে হেয়ার ব্রাশ করতে করতেই হুট করে বিদ্যুৎ বেগে ড্রয়ারের দিকে এগিয়ে গেল আহিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা 20-এর মতো বাজে। দাঁতে দাঁত চেপে ড্রয়ার থেকে মেডিসিনের বক্সটা বের করে হাতে নিল সে। তখন নিশিকে ঘুম পাড়িয়ে প্রেসক্রিপশন নিয়ে বের হয়েছিল মেডিসিন আনার জন্য। কিন্তু হলো কি, কথাগুলো ভাবতেই আহিল নিজের উপর বেশ চটে গেল। নিশির পাশে বসে পানির গ্লাসটা হাতে নিল। রাতের এই মেডিসিনটা খাবার পর মিস করার ব্যাপারে ডক্টরের ব্যাপক সাবধানতা দিয়েছিল। নিশু, এই যে মেডিসিনটা খেয়ে নেবে, উঠো প্লিজ পিচ্ছি। নিশির কোনো হেলদোল নেই, বরং টাকার কারণে সে রাহিলের দিকে পাশ ফিরে তার কোমর জড়িয়ে ধরে রইল। নিশু এবার হলো যে কাঁধে ব্যথা লাগবে তো। ওম ওম, আচ্ছা ঠিক আছে, মেডিসিনটা খেয়ে নাও লক্ষ্মী। খুব ঘুম পায়। আমি কি ঘুমাতে বারণ করেছি? তুমি শুধু হা করবে আর গিলবে। প্লিজ জান, এই মেডিসিন মিস করা যাবে না লক্ষ্মী আমার। নিশু, ওঠ না রে, এত ঘুম হয় আবার। আগের মেডিসিনটায় হবে না কেন যে হারে মেডিসিন খাচ্ছে? তার থেকে তো ভালোই মনে হয় কম খাওয়া হয় ওর। এই নিশু পিচ্চি বাবু, তোমার ঘুমের চরিত্র আমার হাড়ে হাড়ে চেনা আছে। বোমা বিস্ফোরণ হলে পরে যদি ঘুম কাটে। আইলার কথা না বাড়িয়ে নিশিকে সাবধানে উঠিয়ে নিচের বুকের উপর হেলান দিয়ে বসিয়ে দিল। মুখে জল আর কোনো মতেই নিচ্ছে না। রাগে আহিল নিশিকে দুবালিশে উঁচুতে শুয়ে দিল। তারপর পানিটুকু নিজের মুখ দিয়ে গাল হাত দিয়ে চেপে ধরে ওর মুখে চালান করে দিল। তারপর ট্যাবলেট মুখে দিয়ে দিল। কিন্তু নাছোড়বান্দা মেয়ে মেডিসিন মুখে নিয়েই ঘুমিয়েছে। আহিল গালে চাপ দিলেও কোনো কাজ হচ্ছে না। গিল না রে বাবা, এত জ্বালাতন আমার বাচ্চাও করবে না। কিসের কি, কে শুনে কার কথা? উপায় না পেয়ে নাক চেপে ধরলো আহিল। 2 সেকেন্ড পরেই শ্বাস নেবার জন্য হাঁসফাঁস করতেই গিলে নিল। নিশির কাণ্ড দেখে আহিল বেশ মজা পেল। 2 হাতে গাল চেপে ধরেই আঁকড়ে ধরলো নিশির ঠোঁট।
বেশ গভীরভাবে চুমু খাওয়ার পর ঝটফট উঠে দাঁড়ালো আহিল। নিজেকে আটকানোটা যে খুব জরুরি। নিশিকে ঠিকভাবে শুয়ে হাতের নিচে অ্যাডজাস্টেড পিলো আর পায়ের নিচে দুটো বালিশ দিয়ে দিল। মাথার নিচের দুটো বালিশ থেকে একটা সরিয়ে ঠিকঠাক করে দিয়েছে। পিঠের নিচের অ্যাটাচড পিলোটা আনাতে ভুলে গেছে আহিল। এখানে যা আছে তা দিয়ে উঁচু করে দিতে বিপরীত হবে, তাই আর দিল না। বালিশ সেট করে দিয়ে কাঁধ থেকে শাড়ির পিনটা খুলে দিল। ঘুমের যা শাড়ি ছিঁড়ে না পিন গায়ে বিধিয়ে বসে। নিশিকে ঠিকভাবে শুয়ে দিয়ে বেড সাইড লাইট অফ করে লো পাওয়ারের এলইডি জ্বালিয়ে দিয়েছে। নিশি অ্যাক্সিডেন্ট করার পর আহিল এখনো রাতে ঘুমানোর সময় লাইট অফ করে না। বিছানায় শুয়ে গা এলিয়ে দিল আহিল। সারাদিনের ধকলে গা এলিয়ে মনে হচ্ছে জীবনের পরম সুখ পেয়েছে সে। নিশির দিকে তাকিয়ে আছে আহিল। কতদিন পর একসাথে এক বিছানায় পিচ্চিটার সাথে শুয়েছে। এসব ভাবতে ভাবতেই আহিল গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু মাঝরাতে ঘুমের ঘোরেই মনে হচ্ছে কে যেন কান্না করছে, আর তার উপর আহিল তার টি শার্টে টান অনুভব করছে। ঘুমের কারণে চোখ খুলতে ইচ্ছে করছে না আহিলের, কিন্তু কান্নাটা মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। চোখ মেলে নিশের দিকে তাকাতেই দেখলো ঘুমের ঘোরেই আহিলের গেঞ্জি ধরে টেনে কান্নাকাটি করে যাচ্ছে। নিশিকে এভাবে কাঁদতে দেখে ধক করে উঠল আহিলের ভেতরটা। ঘুমের মধ্যে এভাবে কাঁদছে কেন? কি হয়েছে নিশু? কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছো? এই নিশু চোখ খুলো। এই যে আমি। নিশির উপর কান্না ক্রমশ বেড়েই চলছে নিশির। আহিল নিশিকে বুকের ওপর নিয়ে সোজা হয়ে বসলো। কি হয়েছে লক্ষ্মী? এভাবে কাঁদছো কেন? আমি তো ভয় পাচ্ছি। পিটার কোমর ব্যথা করছে ভীষণ। দাঁতে দাঁত চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল কথাটা। কথাটা শুনে আহিলের খুব খারাপ লাগলো। তার একটা ভুলের কারণে মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। বেশি খারাপ লাগছে। এভাবে কান্নাকাটি করলে মাথা ব্যথা করবে তো নাকি? নিশু, এই নিশু, চোখ খোলো না। কিভাবে চোখ খুলবে মেয়ে? সেই সব কড়া ডোজের মেডিসিন নিচ্ছে। তাই আহিল আর বেশি ডাকাডাকি না করে বিছানায় শুয়ে দিতে গেলে। উফ, ব্যথা করছে তো। শোবো না আমি? তো কি করবে? ঘুমের জন্য তো তাকাতে পারছো না। তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। হুম, আমার ভয় করছে, আমি একা থাকবো না। আচ্ছা ঠিক আছে। এতে কাদার কি হলো? ব্যথা করছে তো। বন্ধ চোখের কোঠর থেকে যেন অশ্রুর ফোয়ারা বইছে। আহিল নিশির চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। তারপর নিশিকে বুকের সাথে চেপে ধরে ধীরে হাঁটতে লাগলো পরম যত্নে। মেয়েটা কেমন দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে আহিলকে। হট ব্যাগটা ড্রেসিং ড্রয়ার থেকে নিয়ে ওয়াশরুমের গিজার থেকে গরম পানি ভরে নিল তাতে। নিশি এখনো আহিলের বুকের সাথে লেপ্টে আছে। নিশু, এই পিচ্ছি। আমি পিচ্ছি না। আচ্ছা নিশু তো লক্ষ্মী। ব্যথা কমেছে? হুম। ওয়াশরুম পেয়েছে? যাবে না? ঘুমাতে দিন না একটু? আচ্ছা আচ্ছা, ঘুমান আপনি। নিশিকে বুকের সাথে চেপে ধরেই আহিল বিছানায় গিয়ে বসলো শুয়ে দেওয়ার জন্য। আমি বসবো না। কি করবে তাহলে? আর বসতে হবে না তোমার, শুয়ে পড়ো। আমি দাঁড়িয়ে থাকবো। বসলে কোমরের ব্যথা বেড়ে যায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাবে সোনা। আর দাঁড়িয়ে ঘুমাবে নাকি? শুয়ে পড়ো, আমি হট ব্যাগটা চেপে ধরছি কোমরে। দেখবে ব্যথা কমে যাবে। হুম, হট ব্যাগ দিব না, গরম করে। ঠিক আছে, এসি অন করে দিচ্ছি। না, এসিতে শীত করে। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিচ্ছি। না, আমার গরম লাগছে। আমি দিব না। এভাবে দাঁড়িয়ে থাকবো, তাহলে আর ব্যথা করবে না। নিশি, মায়ের চেনো, একটাও মাটিতে পড়বে না। কি শুরু করেছো? হ্যাঁ, ব্যথা করছে বলে এখন তাল বাহানা শুরু। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে উনি, পরে গিয়ে আরেক কাণ্ড ঘটাক। থাপ্পড় দিয়ে সবগুলি দাঁত ফেলে দিব। আর একটা কথা বললে
কথাটা বলেই আহিল নিশিকে বুকের সাথে চেপে ধরে নিজের ওপর নিয়ে শুয়ে পড়ল। নিশিও চুপচাপ চোখ বন্ধ করেই ফুপিয়ে যাচ্ছে ঠোঁট ভুলিয়ে। আহিল সেদিকে পাত্তা না দিয়ে কোমরে পিঠে হট ব্যাগ চেপে ধরছে। আপনি সব সময় আমাকে শুধু বকাবকি করেন, পিচ্চিদের কথা না শুনলে শুধু বকাবকি কেন, মায়েরও দিতে হয়। আমি মোটেও পিচ্ছি না। আচ্ছা, তাহলে কি আপনি? আপনার বউ তো। ওরে বাবা, আমি কিন্তু আপনার উপর খুব রাগ করেছি। আপনি আমাকে না জানিয়ে আমেরিকায় চলে গেলেন, একটা ফোনও দিলেন না। আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, আর হবে না জান। এই যে গড প্রমিস। উহু, কি উহু? সরি তো। আহিল পরম যত্নে কপালে নাকে চুমু খেয়ে মাথায় বিলি কেটে দিচ্ছে। নিশিও ঘুমিয়ে পড়েছে আহিলকে জড়িয়ে ধরে। সকালের দিকে আহিলের ঘুমটা ভেঙে গেল। রোজ সকালে জগিং করার অভ্যাস আছে কিনা। রাতে নিশিকে বুকের ওপর নিয়ে ঘুমালে ও ঘুমের ঘোরে নিশির ছটফটানির জন্য টিকে থাকা দায় হয়ে গেছে। এক প্রকার জোর করে চেপে ধরেই আহিল হট ব্যাগ ধরে রেখেছিল, কিন্তু তার মিনিট পাঁচেক পরেই গলার নিচে নিচের দিকের বুকের মধ্যে গেঞ্জির উপর দিয়ে সজোরে দাঁত বসিয়ে দিয়েছে। আহিল চেঁচিয়ে হাতটা ঢিল দিতে বুকের ওপর থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে আহিলের গা ঘেঁষে তার উপর হাত পা উঠিয়ে দিয়ে শুয়ে পড়েছে। এই মেয়ের ঘুমের মধ্যেও ছটফটে স্বভাব। কখনো উপর হয়ে ঘুমাচ্ছে, কখনো আহিলের হাত টেনে নিয়ে মাথার নিচে দিচ্ছে। এখনো তো ম্যাডাম পাশ ফিরে ঘুমাচ্ছে, কোল বালিশে পা উঠিয়ে বাম পাশ হয়ে শুয়ে আছে বলে আহিলকে নিশিকে ভালো করে শুয়ে দিল। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। বিছানার দিক থেকে থেকে উঠতে গিয়ে বেশ অবাক হলো সে। নিশির পুরো শাড়ি তার গায়ে পেঁচানো। নিশির দিকে তাকাতেই দেখলো শাড়ির আঁচলের শেষ দিকটা তার কোমরের নিচে পড়ে আছে। কে বলবে এই মেয়ে রাতে শাড়ি পরে ঘুমিয়েছিল? শাড়ির এক কোনাও যদি এই মেয়ের গায়ে থাকতো। কথাগুলো ভাবতে ভাবতেই আহিল শাড়ির প্যাচ খুলে নিশির দিকে তাকালো। কি সুন্দর বাচ্চাদের মতো ঘুরে ঘুমোচ্ছে। না চাইতেই ওর দিকে তাকানো মাত্র ঘোর লেগে যাচ্ছে। দ্রুত বিছানা থেকে উঠে ডিভানের উপর শাড়িটা রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। আহিল মর্নিং ওয়ার্ক থেকে ফিরে দেখেনি সে বিছানার ওপর উঠে বসেছে মাত্র। ধীরে পায়ে বিছানার কাছে এসে গেল সে। ওয়েলকাম টু আওয়ার হাউস ইন মাই অ্যান্ড ইন মাই লাইফ হানি। অনেকগুলো তাজা গোলাপ এগিয়ে দিয়ে, যদিও ফুল কেনার কোনো প্ল্যান আগে থেকে ছিল না তার, কিন্তু রাস্তায় ফুলগুলোর দিকে তাকাতেই আহিলের নিশির চেহারাটা ভেসে উঠল। তাই আর সাত পাঁচ না ভেবে ফুলগুলি কিনে নিল। আহিল ফুলগুলো নিশির দিকে এগিয়ে দিতেই প্রথমে কিছুটা ভড়কে গেলেও পরে ঠিকই খুশি হয়ে গেল। অনেক ধন্যবাদ। ফুলের ঘ্রাণ নিতে নিতে ফুলগুলি হাতে নিয়ে বিছানা থেকে উঠে গেল। তারপর ডিভানের সামনে সেন্টার টেবিলের উপর থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে তার থেকে আর্টিফিশিয়াল চুলগুলো ফেলে তাজা গোলাপগুলো রেখে দিল। আহিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশির সব কাণ্ড দেখছে। মেয়েটা ব্লাউজ আর পেটিকোট পরে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। নিশ্চয়ই নিজের দিকে তাকিয়ে দেখেনি ম্যাডাম। বেশ হাসি পাচ্ছে এখন আহিলের। আহিল কেমন মিটিমিটি হাসতে দেখে খুব বিরক্ত হলো নিশি। সে আবার তার কাজে মনোযোগ দিল। ফ্লাওয়ার ভাসটা রেখে উঠে আসার সময় ডিভানের উপর শাড়িটা চোখে পড়লো তার। বেশ চেনা চেনা লাগছে একদম। একটা দেখতে শাড়ি কাল আন্টি তাকে পরিয়ে দিয়েছিল। কি রকমের দুটো শাড়ি। ভাবতে ভাবতে যখন নিজের দিকে তাকালো তখন অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, এ কি আমার শাড়ি কই? এবার আহিল বেচারা টিকতে না পেরে ঘর কাঁপিয়ে হাসি ধরলো। এত কাজ করার পর ম্যাডামের হুঁশ হয়েছে তার গায়ে শাড়ি নেই। এই জন্যই আপনি তখন মিটিমিটি হাসছিলেন। কি খারাপ লোক আপনি। আরেক দফা হেসে নিয়ে আহিল নিজেকে জিজ্ঞেস করলো, রাতে শাড়ি পরে তুমি ঘুমিয়েছো অথচ সকালে উঠে দেখি আমার গায়ে পেঁচানো।
তাই আমি শাড়িটা ডিভানের ওপর রেখে দিয়েছিলাম। কিন্তু শাড়িটা আমার গায়ে পেঁচালো কিভাবে? রাতে ঘুমানোর মধ্যে বারবার আটসাট লাগছিল। মনে হচ্ছে দড়ি পেঁচিয়ে যাচ্ছে গায়ে। তাই বুঝেছি শাড়ি পরে আর ঘুমানোর দরকার নেই। যেটাতে কমফর্ট ফিল করবে সেটাই পরবে। অস্বস্তি নিয়ে ঘুম হয় না। আহিলের কথা শুনতে শুনতে নিশি কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়েছে। ড্রেসিংয়ের সামনে এসে একে একে হাতের কুচিগুলো খুলে রাখছে, শুধুমাত্র মায়ের দেওয়া ব্রেসলেটটা ছাড়া। কিন্তু গলার নেকলেস কোনো রকমেই খুলতে পারছে না, বা হাতটা কিছুতেই কোনোই ভেঙে উল্টাতে পারছে না। আহিল বিছানায় শুয়েই হাতের ঘড়িটা খুলে বেড সাইড টেবিলে রেখে উঠে পড়লো। আহিলকে উঠতে দেখে নিশি ডেকে নিল, হাড়টা খুলে দিন না, আমি বা হাতটা ওঠাতে পারছি না। আরে শোল্ডার এভাবে টুইস্ট করছো কেন? ওয়েট, আই উইল হেল্প ইউ। গলার হাড় আর বাহুর বাজু খুলে দিয়ে আহিল বেশ অগ্নিশর্মা হয়ে গেল। গয়নায় ঘষার আর ধারে জায়গাগুলো চামড়া উঠে গিয়ে কোথাও কোথাও ছোপ ছোপ করে রক্ত জমে গিয়েছে। রাগে দাঁত কিরমির করছে আহিল। সামান্য গয়নাগুলো খুলে ঘুমানোর আক্কেল এই মেয়ের নেই। কি করেছো কি এগুলো? গয়না গায়ে এটেকে ঘুমায়? হ্যাঁ, সামান্য গয়নাগুলো খুলে ঘুমাতে কি রাত পার হয়ে যেত? এই ঘাসে মুখ দিয়ে চলো তুমি। পাগলের রোলো তো নিজের ভালো বোঝে। আমার কি দোষ? আমি সোহানা আপুকে বলেছিলাম গয়নাগুলো খোলার কথা। আপুই আমাকে বারণ করলো। গয়না নাকি আপনি নিজ হাতে খুলে দিবেন, আর এটাই নাকি বিয়ের রাতের নিয়ম। আর আপনি তো দেরি করেছিলেন, তাই তো আমি হাতের আঙ্গুলগুলো কচলাতে কচলাতেও কথাগুলো ঠেকে ঠেকে বলল নিশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন থেকে এত ভারী গয়না পরে ঘুমোবে না। নিজের তো একটু যত্ন নিতে শিখো। আমি যখন থাকবো না তখন কে খেয়াল রাখবে বলো তো? নিশির কপালে চুমু দিয়ে বলল। কথাটা শোনা মাত্রই যেন শরীরের সমস্ত পানি শুকিয়ে গেছে তার, দমটা বন্ধ হয়ে আসছে। এরকম কেন হচ্ছে? থাকবে না বললো কেন? কোথায় যাবে উনি? এগুলো কেন বলছে? কপাল থেকে মায়াবী দৃষ্টিতে তাকালো নিশি আহিলের দিকে। কালকে সাজানোর সময় নিশি নিজে থেকে চোখে কাজল এঁকেছিল। ঘুমের কারণে কাজল কিছুটা মিয়ে গেছে, ছড়িয়ে আছে। তার উপর একটু একটু করে চোখের জল জমা হতে হতে গড়িয়ে পড়ার অপেক্ষা মাত্র। ঠিক যেমন নদীতে বাঁধ দিয়ে জল আটকে রাখার চেষ্টা। আহিলের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে নিশি। বড্ড বেহায়া চোখের জলগুলো কেমন ঝাপসা করে দিচ্ছে মানুষটার চেহারা। দুহাতে আজলা দিয়ে নিশির মুখ খানা ধরলো। ভীষণ রকমের মায়াবী বউ বউ লাগছে পিচ্চিটাকে। নিশির চোখের অভিমানী জলগুলো দেখে খুব সুখ সুখ লাগছে তার। নিয়ে যাওয়া হালকা লিপস্টিক আঁকা ঠোঁটটা ভীষণ রকম টানছে তাকে নিজেকে। আর আটকালো না সে। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পরম আবেশে। ভালোবাসা আর ভালো লাগার শুরুটা তো হয়েছিল এই ঠোঁটের ভাঁজের গভীরতায়। নিশি রেগুলার মেডিসিন, রুটিন মাফিক খাওয়া দাওয়া সব কিছুই আহিল নিজে টেক কেয়ার করছে। তাছাড়া তাকে দেখাশোনা জন্য আর খাওয়া দাওয়ার জন্য মিসেস শিমুল বেগমও কম না। সময় পেলে আশরাফ সাহেবও ছেলের বউকে নিয়ে পাশে বসিয়ে খেতে বসে। এই মেয়েটাকে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখলে খুব শান্তি পায় তারা। নিজের ছেলের রক্ষা কবচ যে এই মেয়ে। নিশিয়ার আহিলকে দেখে খুব সুখ হয় শিমুল বেগমের। ছেলেটাকে তো এমন সুখী দেখতে চেয়েছিলেন সে। নিশির প্রতি আহিলের কেয়ার আর সামলানো দেখে মাঝে মাঝে মনে হয় ছেলেকে বিয়ে করিয়ে বউ না একটা বাচ্চা এনে দিয়েছেন যেন। আর মেয়েটাও কত মিষ্টি, ওকে বাচ্চা বললে কোনো অংশে কম হবে না। নিশির অ্যাক্সিডেন্টের আজ প্রায় 30 দিন। ইয়ার ফাইনাল শুরু হতে আরও প্রায় 5 দিন বাকি। আহিল স্ট্রেইট বলে দিয়েছে এবার এক্সাম দিতে হবে না।
3 মাস পর পরের ব্যাচের সাথে এক্সাম দেওয়া যাবে, কারণ ডক্টর খুব স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন মাথায় যেন কোনো প্রেশার না পড়ে। অ্যাক্সিডেন্টে ব্রেনের এফেক্ট না হলেও আঘাতটা ছিল গভীর। আর নিশিরও মাঝে মাঝে মাথা ব্যথা হয় প্রচুর। প্রথম দিকে তো মাথা ব্যথায় খিঁচতে শুরু করতো, তাই ডক্টর জোরে কথা বলা, মানসিক চাপ দিতে বারণ করেছিলেন। পড়াশোনার জন্য মাস দুয়েক রেস্ট নিতে বলেছেন। আহিল কোনো ক্রমেই কোনো ঝুঁকি নিতে চান না। জীবনের থেকে পড়াশোনার বেশি মূল্যবান না, সুস্থ থাকলে সবই হবে। নিশি কোনো মতেই আহিলকে বোঝাতে পারছে না তার প্রিপারেশন খুব ভালো, একটু রিভিউ করলেই সব কিছু গুছিয়ে নিতে পারবে, কোনো চাপ সে নিবে না, যা পারবে তাই দিবে। কিন্তু তারপরেও আহিল রাজি হচ্ছে না, কারণ আহিল ভালো করেই জানে নিশির কার্যকলাপ। পরীক্ষা দিয়ে এসে একে একে তার মনে পড়ে কোথায় কী বাদ পড়েছে, আর তারপরেই শুরু হয় হাউমাউ করে কান্নাকাটি। নিশি আর উপায় না পেয়ে বাবাকে ফোন দিলেন। বাবা প্রথমে কিছুটা রাজি হলেও আহিলের কথা শুনে তার মত দিলেন না, কারণ তিনিও ভালো করে জানেন আহিল কেন রাজি হচ্ছে না। আর আহিল নিশির ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি চোখ বুজে ভরসা করেন। জরুরি ভিত্তিতে ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য আহিলকে চিটাগং যেতে হয়েছে। সকালে অফিসে যাওয়ার আগেও নিশি অনেকবার বুঝিয়েছে এক্সাম দেওয়ার ব্যাপারে, কিন্তু তার একটাই কথা, সুস্থতা সবার আগে। আর আহিল এই ব্যাপারে কোনো হেলাফেলা মেনে নিবে না। 3 মাস পর ফাইনালের ব্যাপারে আহিল নিজে তাকে সব দিক থেকে হেল্প করবে। আহিলকে বোঝাতে গিয়ে উল্টো আহিল তাকে বুঝিয়ে দিল। তাই শেষ পর্যন্ত আর কোনো কথা বাড়ালো না নিশি, চুপ করে রইল সে। আহিল নিশির কপালে চুমু দিয়ে সাবধানে থাকার কথা বলে বেরিয়ে পড়ল। বিষের মতন লাগছে সব কিছু, কোনো কিছুই ভালো লাগছে না। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে বাবাকে ফোন দিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বাবাও আহিলের সিদ্ধান্তে অটল। বাবাও শেষ পর্যন্ত তাকে বোঝার চেষ্টা করলেন না। রাগে ক্ষোভে চোখের জলগুলো আপনা আপনি গড়িয়ে পড়ছে। এত ভালো প্রিপারেশনের পরেও এক্সাম দিতে পারবে না। তার সাথে সবাই রিমোশন দিয়ে উপরের ক্লাসে উঠবে আর সে জুনিয়রদের সাথে এক্সাম দিবে। রাগে নিজের মাথার চুলগুলো টেনে ধরল সে। কেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না? কেন সবাই নিজের মতামতগুলো তার উপর চাপিয়ে দেবে? কেন? কি হয়েছে তার এত রেস্ট্রিকশন? কেন তার জন্য? সে তো বলেছিল ডক্টরের সব কথা মানবে, তারপরেও কেন এক্সাম দিবে না তারা? কান্না ক্রমশ বেড়েই চলেছে, হেঁচকে উঠে গিয়েছে। খুব দুর্বল লাগছে নিজেকে, শ্বাস নেবার জোরটাও পাচ্ছে না। বসে থেকে আর টিকতে না পেরে ডিভানের উপরই শুয়ে পড়ল। শ্বাসের ক্রমশ ওঠানামা আর দুর্বলতার জন্য কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেছে। আরফি একবার এসে ডেকে গিয়েছে সকালের নাস্তা করার জন্য, কিন্তু নিশিকে ঘুমোতে দেখে আর ডাকেনি। শিমুল বেগম এসেছিলেন তার ঘন্টাখানেক পর। আরফিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তিনি এসে নিশিকে ডেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন আর বলে গেলেন ফ্রেশ হয়ে যেন ডাইনিংয়ে আসেন। নিশি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। শিমুল বেগম ততক্ষণে রেডি হয়ে নিচে নামছেন। নিশিকে টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছে আর বলছে, কি হলো মা, এত দেরি করলে যে? আম্মু গোসল দিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। সে কি সকালে না একবার বললে? আহিল অফিস যাবার আগে ইচ্ছে করছিল না আর কি, তাই মা উল্টো পাল্টা চলাফেরা করে আহিলকে খেপিও না, ছেলেটা কিন্তু তোমার কষ্ট একদম সইতে পারে না। আচ্ছা, এসব কথা না হয় পরে হবে, এখন জলদি জলদি নাস্তাটা করে নাও তো। ঘুমিয়ে তো একেবারে চোখ মুখ ফুলিয়ে ঢোল করে ফেলেছো আম্মু। 12টা বাজে, মা আর আম্মু না, সকালের মেডিসিন এখন খাচ্ছ,
এখনো তো পুরোপুরি সুস্থ হওনি, এতটা অনিয়ম শরীরে সইবে না তো। নিশির মাথায় হাত বুলিয়ে বললেন, নাতাশা, আমার একটু আরভির স্কুলে যেতে হবে, অভিভাবক সমাবেশ আছে, তারপর আরভির বান্ধবীর বার্থডে পার্টি, আরভির ড্রেসের সাথে করে নিয়ে যাব। স্কুল থেকে সরাসরি ওখানে গিয়ে রেডি হয়ে নেবে, আমি ওখানে ওকে পৌঁছে দিয়ে চলে আসব। তুমি থাকতে পারবে তো? আহিলের আজকে ফেরার সম্ভাবনা নেই, আর তোমার বাবাও দুপুরে আসবেন না। রাতে সোনারগাঁও হোটেলে ক্লায়েন্টদের সাথে ডিনার করে তবে ফিরবে। একা থাকতে পারবে মা? জি আম্মু, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে পারবো। আম্মু, আমি খাবারটা ঘরে নিয়ে গিয়ে খাই। আচ্ছা যাও। নিশি খাবারটা সেন্টার টেবিলের ওপর রেখে সবেমাত্র ডিভানে বসতে যাবে। এর মধ্যেই শিমুল বেগম হাতে দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। মা, দুধটা খাবার পর অবশ্যই খেয়ে নিব, আজকে কিন্তু ডিম দেই নাই। আর মেডিসিনগুলো কিন্তু মিস করো না, কোনো দরকার লাগলে রেহেনা আপা আর শিলা আছে, ওদের ডাকবে। আর ফোন তো আছেই, আমাকে ফোন দেবে। আসছি কেমন, সাবধানে যাবেন মা। শিমুল বেগম এগিয়ে এসে নিশির কপালে চুমু দিয়ে বের হয়ে গেলেন। সন্ধ্যা 7টার দিকে আহিল বাড়ি পৌঁছালো। ক্লায়েন্টদের সাথে কথা বলে প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন এনশিওর করে ম্যানেজারের উপর শিপে মালামাল ওঠানোর দায়িত্বটা দিয়ে বিকালের ফ্লাইটে রওনা দিলেন সে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে পায়ের জুতো খুলে খুলে স্লিপার পরে নিল। সার্ভেন্ট এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেওয়া সত্ত্বেও সেটা ফিরিয়ে রুমের দিকে চলে গেল সে। যাওয়ার আগে বলে গেল, কোনো রকম ডিস্টার্ব যেন না করা হয়। রুমে ঢুকে ডিভানের ওপর ব্যাগটা রেখে দিল, গায়ের কোটটা খুলে সেখানেই রেখে দিল সে। সেন্টার টেবিলের ওপর থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গেল। সেখানে গিয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। নিজের প্রতিবিম্বের দিকে না তাকিয়ে বিছানায় যে অংশটুকু আয়নায় দেখা যাচ্ছে সেখানে তাকালো। নিশি বিছানার বাপাসটার মাঝ বরাবর উপর হয়ে ঘুমোচ্ছে, খোলা চুল সারা পিঠে বিছানায় ছড়িয়ে আছে। আহিল সেদিকে তাকিয়েই শার্টের হাতাগুলো ফোল্ড করে পকেট থেকে গাড়ির চাবি ওয়ালেট বের করে সেখানে রাখলো। ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এসে সেক্রেটারিকে ফোন দিল। কনফারেন্সের মাধ্যমে যেন বিজনেস কলগুলো অ্যাটেন্ড করে নেয়। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা সুইচ অফ করে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল। দরজা লাগানোর শব্দে নিশির ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে আহিলের দিকে তাকাতেই কিছুটা চমকে গেল। আজকে তো আসার কথা ছিল না, তাহলে? ঘড়ির দিকে তাকালো নিশি, 7টা 22 বাজে। ভীষণ রকমের ঠান্ডা কণ্ঠটা, কিন্তু মস্তিষ্কে কথাটা ঢোকা মাত্রই যেন অন্তরাত্মা কেঁপে উঠল নিশির। দরজার কাছ থেকে সরে এসে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে বেশ আইসি করে বুকের ওপর হাতটা ভাঁজ করে দাঁড়ালো আহিল। কালো শার্টের সাথে অফ হোয়াইট প্যান্ট উইদাউট ইন, কপালের দিকের চুলগুলো বেশ অগোছালো, কিন্তু চিল্কি চুলগুলো অগোছালো হলেও বেশ সুন্দর লাগছে। তার উপর ট্রিম করা হালকা খোঁচা খোঁচা দাড়ি, ভয়ঙ্কর শান্ত চোখের দৃষ্টি, ঠিক শিকারের দিকে ভাগের যেমন হয় এই মুহূর্তে সেই রকমই ঠেকছে নিশির কাছে। চোখের দিকে তাকানো তো দূরে থাক, মুখের দিকেই তাকাতে পারছে না ভালো মতো। আর কেনই বা তাকাবে সে? তার দিকে তাকাবে না, কোনো কথাটা বলবো না সে অসভ্যটার সাথে আমার কথা একটুও বোঝার চেষ্টা করে না, নিজে যা বলবে তাই। 4টে দিন বাকি মাত্র এক্সামের, আজকের দিনটাও চলে গেল, বাবাও আমাকে সাপোর্ট করলো না, এতটাই পর হয়ে গেছি আমি। কথাগুলো ভাবতে ভাবতেই আহিলের দিকে তাকিয়ে ঢোক গিলল নিশি। অসভ্যটা এমনভাবে তাকিয়ে আছে কেন? আর কিছু ভাবার আগেই ফোন দিয়েছিলাম। নিশি বাবার সাথে কথা শেষ করে রাগে ক্ষোভে
নিজের চুল টেনে ধরে যখন কাঁদছিল তখন আহিল ফোন করেছিল। রিং বাজতে বাজতে বন্ধ হয়ে দ্বিতীয়বার রিং হবার সময় নিশি ফোন কেটে দেয়। চাটছিল না ফোন, এদিক সেদিক খুঁজতে খুঁজতে। ততক্ষণে আহিল নিশির মেডিস বক্স চেক করেছিল। এয়ারপোর্টে ঢুকে প্লেনে ওঠার আগ পর্যন্ত সে নিশিকে কল করে গেছে। একবার রিং হয়ে অফ হয়ে যাওয়ার পর আবার কল করতেই ব্যস্ত। এরপর যতবার ডায়াল করেছেন ততবারই নট রিচেবল। ইমিগ্রেশনও ঢুকে যাওয়ার পর আর কল করতে পারেনি। চিটাগং ল্যান্ড করে আবার ফোন দিলে কল সেন্টার থেকে সেই একই জবাব। না পেরে মায়ের কাছে ফোন দিয়ে জানা গেল সে আর ফির স্কুলে। নিশির কথাখানা শুনে মেডিসিন বক্সটা টেবিলের উপর রেখে দিল। পকেট থেকে নিশির ফোনটা বের করলো। তখন ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়েছিল সে। আজকাল 81% চার্জের পরেও ফোন বন্ধ হয়ে যায়। ফ্লাইট মোডটা নিশ্চয়ই অটোমেটিকলি অন হয়ে গেছে। হাউ ডিয়ার ইউ লাই উইথ মি, কথাগুলো বলার সাথে সাথেই সজোরে ফোনটা ড্রেসিং টেবিলের আয়নায় ঢিল দিল। ঝনঝন করে আয়না ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ছে। ফোনটাও কোনো অস্তিত্ব নেই, খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। নিশি বিছানা থেকে নেমে ডিভানের কোনায় দাঁড়িয়ে কাঁপছে আর ফুপিয়ে কাঁদছে। আহিলের দিকে তাকানোর সাহস পাচ্ছে না কোনো মতন। চোখ মুখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে তার। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? হাউ ডেয়ার ইউ! আমি কতবার ফোন দিয়েছি জানো? কোনো আইডিয়া আছে? আমাকে টেনশনে রাখাই তো তোমার গুরুদায়িত্ব। কথা বলছে না আর একে একে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? সারাদিনের মেডিসিন খাওয়া কিছু করেছো? শিলা কয়বার ডেকেছে? এসে ডেকেছে কয়বার? কেন তুমি আমায় এভাবে টেনশনে রাখছো কেন? তোমার আজকের এই অ্যাক্সিডেন্ট, এই সিচুয়েশন, এগুলো কেন হয়েছে তার জন্য তুমি দায়ী। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তোমার নিঃশ্বাসের খবরটাও আমার নখদর্পণে। এক্সট্রা টিউশন, লাঞ্চ ব্রেকে লাইব্রেরিতে একা বসে বিদ্যাসাগর হওয়া, দুপুরের রোদে হেঁটে হেঁটে ভার্সিটি থেকে আরভিকে পড়াতে আসা, আমি যাবার 7 দিনে কয় বেলা খেয়েছো সবই আমার কানে এসেছে। এক্সট্রা টিউশন কেন? কত টাকা দরকার তোমার? কেন করেছো তুমি এগুলো? কথাগুলো বলছে আর রাগে ঘরের একটা একটা করে জিনিস ভাঙছে। নিশি আহিলের এমন রূপ দেখে থরথর করে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? জবাব নেই। কি হলে তুমি শান্তি পাবে? কি হলে এই খাবারগুলো এখানে কেন? এগুলো এখানে থাকবে না বলেই জোরে টেবিলে লাথি মারলো। গ্লাসের টেবিলটা একেবারে হুমড়ি খেয়ে কাবার্ডের সাথে লেগে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। আচ্ছা, শান্তি পাবে কিসে তুমি বলো তো? আমি মরলে আমি মরলে শান্তি পাবে তো? আহিলের এমন কথা শুনে নিশি জোরে জোরে হেঁচকি তুলে কান্নাকাটি করছে। কাঁদছো কেন? চুপ করো। এই চুপ করতে বলেছি না আমি? কি বলেছি আমি? শুনতে পাও না? কান্না থামাও, ভালোভাবে বলছি। নাতাশা, কান্না থামাও। আই সেইড স্টপ। আহিলের ধমকে নিশি মুখে হাত চেপে ধরে রেখেছে, কিন্তু চোখ সে তো বাদ মানে না। অবিরাম ধারায় বয়েই চলছে। সেখানে আর এক খণ্ড অপেক্ষা না করে খাটের কোনায় লাথি মেরে ঘর থেকে বেরিয়ে গেল আহিল। নিশি এখনো সেখানে দাঁড়িয়ে হাত মুখে চেপে ধরে কাঁদছে। মিনিট 5 পরেই আহিল ঝড়ের বেগে এসে নিশিকে হ্যাঁচকা টেনে বারান্দায় নিয়ে স্টাডি রুমে নিয়ে গেল। সেখানকার ডুপ্লেক্স ডিভানের উপর নিশিকে বসিয়ে নিজেও ধপ করে বসে পড়ল। হাঁটুর উপর দু হাতের কোনোই ঠেকিয়ে হাতের তালুবন্দি করে মাথা চেপে ধরল সে। নিশি এখনো নিঃশব্দে হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পিনপতন নীরবতা স্টাডি রুমে। হেঁচকি তোলার ফলে মাঝে মাঝে নিশির গাঢ় নিঃশ্বাসের
ওঠানামাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আহিল এখনো আগের মতোই বসে আছে, মাঝে মাঝে নিজের মাথার চুল নিজেই টেনে ধরছে। হাতের কবজির ওপরের রগগুলো ফুলে উঠেছে। ফর্সা মানুষ সবার দরুন কান এখনো রক্তবর্ণ হয়ে আছে। আঙ্গুলের জয়েন্টগুলো ঠিক কবজির কঠিগুলোতে রক্ত জমে কালচে লাল হয়ে আছে। ঘাড়ের রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আহিলকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে নিশি ডুকরে খেতে উঠল। অস্ফুট স্বরে বলতে লাগলো, পা পা কল কেটে দিয়েছে। নড়াচড়া থামিয়ে আহিল বিস্ফোরিত চোখে নিশির দিকে তাকালো। কান্নার তোড়ে ঠোঁটগুলো এখনো কাঁপছে। আহিলের এভাবে তাকানো দেখে কান্না থামিয়ে চোখের জল দ্রুত মুছে নিল। কি বললে? পা কেটে গেছে। হেঁচকির জন্য ঠিকভাবে কথা বলতে পারছে না। আহিল দেরি না করে স্টাডি রুমের ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। ঝটফট করে স্যাভলনার তুলা ভিজিয়ে নিশির দিকে এগিয়ে যেতেই নিশি তার হাত থেকে তুলা নিয়ে আহিলের পায়ের কাছে বসে পড়ল। ডান পা থেকে স্লিপারটা খুলে নিল। রক্তের পায়ের পাতার স্লিপার কালচে লাল হয়ে শুকিয়ে আছে। পায়ের বৃদ্ধাঙ্গুলির পেটের দিকটায় অনেকটা কেটে গিয়েছে। নিশি পাটা নিজের কোলে নিয়ে নিতে গেলেই আহিল নিজের পা টেনে নেয়। নিচে বসেছ কেন? পায়ে চাপ পড়বে, উঠে বসো। নিশি আর কথা না বলে উঠে বসে কিছুটা জোর করেই আহিলের পা টেনে কোলের ওপর নিয়ে তুলা দিয়ে মুছতে শুরু করলো। অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। হাতের গাগুলো একে একে পরিষ্কার করে দিয়েছে সে। ততক্ষণে সার্ভেন্টকে ল্যান্ডলাইনে ফোন করে খাবার পাঠিয়ে দিতে বলল আহিল। নিশিকে নিয়ে খাবার শেষ করে মাজার গ্লাসটা নিশির মুখের দিকে ধরলো আহিল। এটা শেষ করো, আমি মেডিসিনের বক্সটা নিয়ে আসছি। খাবো না, আমি জিজ্ঞেস করিনি, শুরু করো। কথাটা বলেই আহিল চলে গেল। মেডিসিন বক্সটা নিয়ে এসে মেডিসিন খোলার আগেই ফারাজকে কল দিল গ্যাপের মেডিসিনগুলোর ব্যাপারে কথা বলার জন্য। মেডিসিনগুলো মিস করে গেছে, ঘুমিয়েছে সারাদিন। না তুই শিওর? ওকে আমি ডক্টর দেখিয়ে নিব। ফারাজের সাথে কথা বলে বেশ গম্ভীর মুখে এগিয়ে এলো নিশির দিকে। নিশিকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে নিজেও একটা পেইন কিলার খেয়ে নিল। কাটা ছেঁড়াগুলো যেন এক মাথা চাড়া দিয়ে উঠেছে। পেইন কিলারটা না নিলে জ্বর নিশ্চিত। নিজের হাত খাওয়া পানির গ্লাসটা নিশির দিকে এগিয়ে দিয়ে, শেষ করো পানিটা। নিশিও চুপচাপ বাধ্য মেয়ের মতোই গ্লাস ফাঁকা করে দিল। আর নতুন কি? রোজকার অভ্যাস। নিজে পানি যতবার খাবে ঠিক ততবার হাত খাওয়া পানির গ্লাসটা এগিয়ে দিবে। আহিল ডিভানের কুশনগুলো ঠিক করে শুয়ে পড়ল। মাথার দুপাশের রগ দপদপ করছে। তার উপর সারাদিন না খাওয়া, প্লেন জার্নি, ক্লাইন হ্যান্ডেল, অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে। ডুপ্লেক্স ডিভানের বেশ খানিকটা জায়গা নিয়ে আহিল শুয়ে আছে। নিশি গুটি সুটি মেরে আহিলের পেটের দিকটায় শুয়ে আছে। লোকটা শুয়েছেও এমনভাবে, আর উপরে উঠে আর শোয়া যাচ্ছে না। তখন তো বললে না আমি মরলে তোমার শান্তি হবে কিনা? কথাটা বেশ শান্ত ভঙ্গিতে বললেন আহিল, চোখ দুটো বন্ধ করে। কথাটা শুনে নিশির কিছু সময় লাগলো বুঝতে। কেমন ধক করে উঠল বুকটা, কেন যেন খালি খালি লাগছে ভেতরটা। চিনচিন করে ব্যথা হচ্ছে, কান্না করতে ইচ্ছে করছে। কাঁদতে পারলে বেশ ভালো হতো, কিন্তু চোখ দুটো বেশ জ্বালা করছে। নিশি কিছু না বলে উঠে বসে আহিলের দিকে তাকিয়ে আছে। মানুষটা এখনো চোখ বুজে আছে। মাথার চুলগুলো বালিশে গড়িয়ে ফ্যানের তালে তালে দুলছে। চোখের নিচটা বেশ ডেবে গেছে। সারা মুখে বেশ ক্লান্তির ছাপ। এক হাত বুকের উপর আর অন্য হাত মাথার নিচে দিয়ে বেশ শান্ত ভঙ্গিতে চোখ বুজে শুয়ে আছে।
নিশি কিছু না বলে বুকের ওপর থেকে হাতটা সরিয়ে দিয়ে নিজে সেখানে মাথা দিয়ে শুয়ে পড়ল, সাথে দুই হাত দিয়ে পেটের দুপাশে আঁকড়ে ধরেছে। আপনি পচা কথাগুলো কেন বলছেন? আমার কষ্ট হচ্ছে তো, আমি ভয় পাচ্ছি। প্লিজ এগুলো আর বলবেন না। আমি এখন থেকে ঠিক মতো মেডিসিন নিব, আপনার কথাও শুনবো। নিশির কথার জবাবে আহিল চুপ করে আছে, কিছুই বলছে না। কোথাও একটা খুব ভালো লাগা কাজ করছে। এতক্ষণের অস্থিরতাটা যেন কমে এসেছে। খুব শান্তি শান্তি লাগছে। এর মধ্যে নিশি আহিলের কথার কোনো জবাব না পেয়ে মাথা উঠিয়ে আহিলকে এক পলক দেখে নিল। অসভ্যটা আসলেই অসভ্য। এতক্ষণ চোখ বুজেছিল, এখন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশি আর কাল বিলম্ব না করে আহিলের মাথার নিচে থেকে হাত ছুটিয়ে এমন এনে নিজের কোমরের দুদিকে বসিয়ে আবার আগের মতো শুয়ে পড়ল। আহিল মুচকি হেসে তার পিচ্চিকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু এঁকে দিল আর অজস্রবার মনে মনে বলতে লাগলো, ভালোবাসি তো, বড্ড ভালোবাসি। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।